কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। সপ্তম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, গ্রন্থপাঠে দেবাঞ্জনা দাস, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ অষ্টাদশ পর্ব। অষ্টাদশ অধ্যায়, পেজ নাম্বার 251। উভয় পক্ষের মধ্যে যখন যুদ্ধের ভয়ঙ্কর অগ্নিশিখা অনিবার্য হয়ে জ্বলতে লাগল, তখন অ্যান্টিলোকাস অ্যাকিলিসের কাছে সেই হৃদয় বিদারক বার্তা বহন করে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন অ্যাকিলিস একাকী আনমনে বসে কি যেন ভেবে চলেছেন। অ্যাকিলিস তখন রুদ্ধ হৃদয়াবেগে নিজেকে বলতে লাগলেন, কোটেশন শুরু, অ্যাকিয়ান সৈন্যরা কেন আবার দলে দলে জাহাজের দিকে তাদের গতি পরিবর্তন করে ছুটে আসছে? যে দুঃখ সংবাদ সম্বন্ধে আমার মা থেটিস একসময় উল্লেখ করেছিলেন, দেবতাদের ইচ্ছায় সেই দুঃখের বোঝা কি আমাকে এখন বহন করতে হবে? আমার মাতা দেবী থেটিস বলেছিলেন, আমার জীবিতাবস্থাতেই মির্মিডনদের মধ্যে সর্বাপেক্ষা সাহসী যোদ্ধা ট্রয় বাহিনীর হাতে নিহত হবে। এই ভেবে আমার ভয় হচ্ছে, বোধহয় মেনেটিয়াসের সাহসী পুত্র তার নিজের দুঃসাহসের বশবর্তী হয়ে নিজের মৃত্যুকে ডেকে এনেছেন। অ্যাকিয়ান জাহাজে অগ্নিসংযোগে তৎপর ট্রয় সৈন্যদের বিতাড়িত করে ফিরে আসার জন্য এবং এই মুহূর্তে হেক্টরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ না হওয়ার জন্য আমি তাকে বারংবার নিষেধ করেছিলাম। কোটেশন শেষ। যখন তিনি এই সমস্ত বিষয় নিয়ে আকাশ পাতাল চিন্তা করছিলেন, তখন নেস্টর পুত্র তাঁর সমীপে উপস্থিত হয়ে কাঁদতে কাঁদতে তাঁর কাছে মর্মান্তিক দুঃখের কাহিনী বিবৃত করলেন। তিনি বললেন, কোটেশন শুরু, পেলেউস পুত্র, আমি তোমার কাছে এক ভয়ঙ্কর দুঃসংবাদ বহন করে এনেছি। ওহ, সেই সংবাদ যদি মিথ্যা হতো! প্যাট্রোক্লাস হেক্টরের হাতে নিহত হয়েছেন এবং তার মৃত শরীরকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে, আর হেক্টর তার বর্ম খুলে নিয়ে নিজেই পরিধান করেছে। কোটেশন শেষ। এই মর্মান্তিক সংবাদ শোনার পর দুঃখ শোকের এক কালো মেঘের ছায়া তার মনটাকে গভীরভাবে আচ্ছন্ন করল। তিনি দু হাতের মুঠি ধুলা মাটিতে পূর্ণ করে সেই হাত দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে মাটিতে শুয়ে পড়লেন এবং আকুল হয়ে কাঁদতে কাঁদতে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলেন। অ্যাকিলিস এবং প্যাট্রোক্লাস যে সমস্ত সুন্দরী নারীকে বন্দি করে এনেছিলেন, তাদের এই ব্যাকুল কান্না দেখে তারাও বুক চাপড়াতে চাপড়াতে আকুল হয়ে কাঁদতে লাগল। গভীর দুঃখ শোকে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে পড়ল। অ্যাকিলিস যখন মাটিতে শুয়ে পড়ে এইভাবে আর্তনাদ করতে লাগলেন, তখন অ্যান্টিলোকাস কাঁদতে কাঁদতে তার হাত দুটো ধরে রইলেন, পাছে অ্যাকিলিস তাঁর কোটি দেশের ছুরিকাটি নিজের বুকে বিদ্ধ করেন। অ্যাকিলিস তখন ভয়ঙ্কর চিৎকার করে তার মাতা দেবী থেটিসকে ডাকতে লাগলেন। দেবী থেটিস অ্যাকিলিসের সে নিদারুণ আর্তচিৎকার শুনতে পেলেন। থেটিস তখন সমুদ্র গর্ভস্থিত বাসভবনে তার বৃদ্ধ পিতার পাশে বসেছিলেন। তিনিও তখন আর্তকণ্ঠে চিৎকার করে সমুদ্র গর্ভস্থিত নেরেউস কন্যা এবং সমস্ত জলদেবীদের আহ্বান করলেন এবং মুহূর্তমাত্র বিলম্ব না করে তাঁরা সকলে তাঁর কাছে এসে উপস্থিত হলেন। সেই জলদেবীরা হলেন গ্লস, থালিয়া, সাইমোডেস,
নেসিয়া, সোয়ো, ফোয়ে, কৃষ্ণচক্ষু বিশিষ্টা, হ্যালি, সাইমোথে, অ্যাক্টিয়া, লিমনোরিয়া, মেলাইট, আয়ারা, অ্যামফিথোয়ে, অ্যাগেভ, ডোটো, প্রোটো, ফেরুসা, ডায়নামেন, ডেক্সামেন, অ্যাম্বিনোম, ক্যালিয়ানোরিয়া, ডোরিস, প্যানোপ এবং খ্যাতনাম্নী জলদেবী গ্যালটিয়া, নিমেটস। পেজ নাম্বার 252, অ্যাপসিউটস ও ক্যালিয়ানাসা। এছাড়াও সমবেত জলদেবীদের মধ্যে ছিলেন ক্লাইমিন, আয়ানোরিয়া, আয়ানামরা, মিরায়া, ওরিথুয়া ও সুন্দর কুঞ্চিত কেশিনী অ্যামাথিয়া। তাঁরা থেটিসের সঙ্গে শোক পালনে যোগ দিয়ে নিজের নিজের বুকে করাঘাত করে উচ্চরোলে কাঁদতে লাগলেন। থেটিস তাঁদের বললেন, কোটেশন শুরু, আমার ভগ্নী নেরেউস কন্যাগণ, তোমরা আমার দুঃখের কাহিনী শোনো। এটা অত্যন্ত দুঃখজনক যে আমি সর্বাধিক গৌরবমণ্ডিত এক মানব সন্তানের জন্ম দিই। সে যেমন সুন্দর ও বলবান, তেমনি বীরদের মধ্যে বীরাগ্রগণ্য। সুন্দর এক বাগানের সতেজ চারাগাছের মতো আমি তাকে লালন পালন করি এবং ট্রয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে আমি রণতরী সহ ইলিয়াম নগরীতে পাঠাই। কিন্তু কখনো আর তাকে পেলেউস ভবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। সে যতদিন সূর্যালোক দেখার জন্য বেঁচে থাকবে, ততদিন তার হৃদয় দুঃখ বেদনার ভারে জর্জরিত হতে থাকবে। আমি তার কাছে যাব, কিন্তু আমার ইচ্ছা থাকলেও তাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তা সত্ত্বেও আমি আমার প্রিয়তম পুত্রকে দেখতে যাব এবং জেনে নেব, যদিও সে যুদ্ধ থেকে এখন বিরত হয়ে আছে, তবুও কি এমন দুঃখে সে কাতর হয়ে পড়েছে। কোটেশন শেষ। এই কথা বলে দেবী থেটিস সমুদ্র গর্ভস্থ তাঁর বাস গুহা ত্যাগ করে যাত্রা করলেন মর্তভূমির উদ্দেশ্যে। অন্য জলদেবীরা কাঁদতে কাঁদতে তাকে অনুসরণ করলেন। সমুদ্র তরঙ্গমালা তাদের জন্য একটি পথ উন্মুক্ত করে দিল। যখন তারা ট্রয় নগরীর নিকটে এসে পৌঁছলেন, তখন সমুদ্র জল থেকে উঠে এসে মির্মিডনদের রণতরীগুলোর মধ্যভাগে অবস্থিত অ্যাকিলিসের শিবিরে গিয়ে উপস্থিত হলেন। ভূমিপৃষ্ঠে পড়ে যখন অ্যাকিলিস গভীর শোকে আর্তনাদ করছিলেন, তখন তার কাছে গিয়ে পরম সান্ত্বনার স্বরে তাকে বললেন, কোটেশন শুরু, হে আমার প্রিয়তম পুত্র, কেন তুমি এমন আকুল হয়ে কেঁদে চলেছ? কোন দুঃখের বোঝায় তুমি এমন ভারাক্রান্ত হয়ে পড়েছ? তুমি আমার কাছে সে কথা গোপন না করে আমাকে খুলে বলো। তুমি দেবরাজ জোভের কাছে যে প্রার্থনা করেছিলে, তোমার সে প্রার্থনা তো তিনি মঞ্জুর করেছেন। তুমি তার কাছে আকুল অন্তরে প্রার্থনা করেছিলে অ্যাকিয়ানরা যেন তাদের জাহাজেই অবরুদ্ধ হয়ে থাকে। তোমার সে প্রার্থনা তিনি পূর্ণ করেছেন। তবে কিসের জন্য এমনভাবে নিজেকে অপরের সহানুভূতি ও করুণার পাত্র করে তুলেছ? কোটেশন শেষ। অ্যাকিলিস কাতর স্বরে আর্তনাদ করতে করতে বললেন, কোটেশন শুরু, হে মাতঃ, অলিম্পাসবাসী দেবরাজ জোভ আমার প্রার্থনা পূর্ণ করেছেন। তাতে আমার কি কল্যাণ সাধিত হয়েছে, যেখানে আমার প্রাণাধিক প্রিয়তম বন্ধু ও সহচরের অকাল প্রয়াণ ঘটেছে? আমি তাকে হারিয়েছি এবং হেক্টর তাকে হত্যা করে তার শরীর থেকে আমার সেই অত্যাশ্চর্য বর্ম উন্মোচন করে নিজের অঙ্গশোভা বর্ধন করেছে। যে পেলেউস ছিলেন একজন মর্তবাসী মানুষ এবং তোমাকে অঙ্কশায়িনী করে তোমাকে অপার তৃপ্তি দান করেছিলেন, সেই পেলেউসকেই স্বর্গবাসী দেবতারা সেই অক্ষয় বর্মটি দান করেছিলেন। তারপর তুমি সমুদ্র গর্ভস্থ কয়েকজন অমর জলদেবীদের সঙ্গে বসবাস করছিলে, আর পেলেউস কয়েকজন মর্তবাসী মানবীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তোমার সন্তানের মৃত্যু হলে তাকে আর কখনোই তোমার বাসভবনে স্বাগত জানাতে পারবে না এবং তোমাকে অনন্তকাল ধরে তার মৃত্যু শোকে অধীর ও জর্জরিত হতে হবে।
আমি যদি হেক্টরকে বধ না করতে পারি, তাহলে হয় আমি প্রাণ ত্যাগ করব, নতুবা এই মসিলিপ্ত কলঙ্কিত মুখ, পেজ নাম্বার 253, দেখানোর জন্য আমি আর মনুষ্য সমাজে ফিরে আসব না। এইভাবে আমাকে মেনেটিয়াস পুত্র প্যাট্রোক্লাসের মৃত্যুর ঋণ পরিশোধ করতে হবে। কোটেশন শেষ। দেবী থেটিস তখন অশ্রুপূর্ণ কণ্ঠে বললেন, কোটেশন শুরু, হে পুত্র, তোমার শেষ সময়ও সন্নিকটে উপস্থিত, কারণ হেক্টরের মৃত্যুর পরে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। কোটেশন শেষ। দেবী থেটিসের কথা শুনে গভীর দুঃখের স্বরে অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু, আমি আমার সহকর্মীর প্রাণ রক্ষা করতে ব্যর্থ হয়েছি। সে তার স্বদেশ থেকে বহু দূরে এসে শত্রুপক্ষের হাতে নিহত হয়েছে। তার প্রকৃত প্রয়োজন বা বিপদের সময়ে আমি তার দিকে আমার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিনি। সুতরাং এখনই এখানেই আমি স্বেচ্ছা মৃত্যুকে বরণ করে নেব, কারণ আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন বা সার্থকতা নেই। পৃথিবীর বোঝা হয়ে আমাকে আমার জাহাজ পার্শ্বস্থ শিবিরে অবস্থান করতে হচ্ছে। পরামর্শ বা মন্ত্রণাদানের ক্ষেত্রে হয়তো একিয়ানদের মধ্যে দক্ষ বা যোগ্যতর কোনো ব্যক্তি আছেন, কিন্তু শক্তি, সাহস, বীরত্ব ও রণকুশলতায় আমার থেকে যোগ্যতর কোনো ব্যক্তি একিয়ান বাহিনীর মধ্যে নেই বলেই আমার বিশ্বাস। দেবতা ও মানুষের অন্তর থেকে ক্রোধ বিষকে নিশ্চিহ্ন করে দাও। যে ক্রোধ একজন ন্যায়পরায়ণ ব্যক্তির হৃদয়কে কঠোর, নির্মম ও নিষ্ঠুর করে তোলে, যে ক্রোধ একজন মানুষের অন্তরে অবস্থান করে তার নিজের ও অপরের চরম সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় এবং ক্রমশ ধোঁয়ার মতো ঊর্ধ্বমুখী হয়, এবং যা ক্রোধপরায়ণ ব্যক্তির কাছে মধু অপেক্ষা অধিকতর সুমিষ্ট। রাজা আগামেমনন আমার মধ্যে সেই ক্রোধাগ্নি প্রজ্বলিত করেছেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার অন্তরকে বশীভূত করে আমার অতীতের সমস্ত অসম্মান, অপমান ও লাঞ্ছনার কথা ভুলে গিয়ে আমার প্রাণতুল্য প্রিয়তম ব্যক্তিকে, যে হেক্টর হত্যা করেছে, তার পশ্চাৎধাবন করব। এরপর জোভ এবং অন্যান্য দেবতারা যখন আমার মৃত্যু নিয়তিকে প্রেরণ করবেন, আমি তাকে হাসি মুখে বরণ করে নেব। যে হারকিউলিস ছিলেন জোভের সর্বাধিক প্রিয়তম, সর্বাধিক স্নেহধন্য, সেই হারকিউলিসকেও মৃত্যুর কাছে পরাজিত ও বশ্যতা স্বীকার করতে হয়েছিল। ভাগ্য ও জুনোর ভয়ঙ্কর ক্রোধের বলি হতে হয়েছিল তাঁকে। এই রকমের কোনো নিয়তি যদি আমার প্রতীক্ষা করে থাকে, তাহলে অবশ্যই আমাকে সেই নিয়তির আহ্বানে সাড়া দিতে হবে। কিন্তু তার পূর্বে আমি লাভ করব এক অক্ষয় যশ। আমি বহু ট্রয় ও দারদানীয় রমণীকে তীব্র শোকের আঘাতে অশ্রুপাত করতে ও বারবার সেই অশ্রু মুছে ফেলতে বাধ্য করব। তারা জানতে পারবে যে অ্যাকিলিস এতদিন নির্বিকার, নিষ্ক্রিয় ও উদাসীন থেকেছে, কিন্তু সে আর নিষ্পৃহ হয়ে বসে থাকবে না। সুতরাং তোমার অন্তরে আমার জন্য যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার দাবিতে তুমি আমাকে আমার সিদ্ধান্ত থেকে নিবৃত্ত করতে পারবে না, বা কোনো প্রকারেই আমাকে বিচলিত করতে পারবে না। কোটেশন শেষ। এরপর রৌপ্য শুভ্র পদযুগলের অধিকারিণী দেবী থেটিস বললেন, কোটেশন শুরু, তুমি যা যা বলেছ সব সত্য। তোমার সহযোদ্ধাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করা তোমার ধর্ম ও কর্তব্য, কিন্তু তোমার বর্ম ট্রয়বীর হেক্টরের হস্তগত হয়েছে। হেক্টর প্যাট্রোক্লাসকে পরাজিত ও নিহত করে তোমার বর্ম পরিধান করেছে। আমি খুব ভালোভাবেই জানি হেক্টরের এই গর্বোদ্ধত অহংকার দীর্ঘস্থায়ী নয়, কারণ তার কাল ঘনিয়ে এসেছে। যাই হোক, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যুদ্ধে যাবে না। আগামীকাল প্রভাতে আমি এখানে এসে উপস্থিত হব এবং তোমার জন্য রাজা ভালক্যানের, পেজ নাম্বার 254, কাছ থেকে নিয়ে আসব আর একটা অক্ষয় বর্ম। কোটেশন শেষ। এই কথা বলে দেবী থেটিস
তার সাহসী পুত্রের কাছ থেকে বিদায় নিয়ে তার ভগ্নী জলদেবীদের বললেন, কোটেশন শুরু, সমুদ্রের গভীরতম স্থানে ডুব দিয়ে প্রবীণ সমুদ্র দেবতা আমার পিতার আবাসে যাও, তাকে সব কথা খুলে বলো। আর আমি এখনই অলিম্পাসে দেব শিল্পে ভালক্যানের কাছে গিয়ে আমার পুত্রের জন্য এক প্রস্থ অক্ষয় বর্ম দেওয়ার জন্য তাকে অনুরোধ করব। কোটেশন শেষ। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাগর তরঙ্গের নিচে ডুব দিলেন জলদেবীরা, আর দেবী থেটিস ভালক্যানের কাছ থেকে বর্ম আনার জন্য অলিম্পাস পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। ইতিমধ্যে অ্যাকিয়ান যোদ্ধারা হত্যাকারী হেক্টরের সম্মুখ থেকে আর্তচিৎকার করতে করতে জাহাজের দিকে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করতে শুরু করল। যে অস্ত্র প্যাট্রোক্লাসের নিহত শরীরের উপর বর্ষার জলধারার মতো বর্ষিত হয়ে চলেছিল, তা থেকে তারা প্যাট্রোক্লাসের শরীরকে অপসারিত করে অস্ত্রবৃষ্টির নাগালের বাইরে নিয়ে আসতে ব্যর্থ হল। কারণ প্রায়ামপুত্র হেক্টর তাঁর সেনাদল নিয়ে প্যাট্রোক্লাসের নিহত শরীরের চতুর্দিকে প্রহরারত অ্যাকিয়ান সৈন্যদলকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো দেদীপ্যমান তেজে আক্রমণ করলেন। হেক্টর তিনবার তার পা ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করলেন, আর তিনবারই দুই অ্যাজাক্স বীর তাঁর সে চেষ্টা ব্যর্থ করে দিলেন। তবুও হেক্টর সে চেষ্টা থেকে বিরত হলেন না। তিনি আবার নূতন উদ্যম নিয়ে প্রহরারত অ্যাকিয়ান সৈন্যদের আক্রমণ করলেন। শিকার ভক্ষণে রত কোনো ক্ষুধার্ত সিংহকে যেমন মেষপালকেরা সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারে না, বারবার তার ভক্ষ্য শিকারের কাছে সে ফিরে আসে, তেমনি দুই অ্যাজাক্স বীরও হেক্টরকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে ব্যর্থ হলেন। প্যাট্রোক্লাসের মৃতদেহটিকে অধিকার করে সেটিকে টেনে নিয়ে যাওয়ার গৌরব অর্জন করা হয়তো হেক্টরের পক্ষে অসম্ভব হতো না, কিন্তু দেবদূত আইরিস অলিম্পাস থেকে পেলেউস পুত্রের কাছে উপস্থিত হয়ে তাকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করতে লাগলেন। আইরিস জোভের অজ্ঞাতসারে গোপনে দেবী জুনোর আদেশে অ্যাকিলিসের সমীপে উপস্থিত হয়ে তাকে বললেন, কোটেশন শুরু, হে পেলেউস পুত্র, গাত্রোত্থান করো। যে প্যাট্রোক্লাসের নিহত শরীরকে কেন্দ্র করে সর্বগ্রাসী যুদ্ধ সংঘটিত হয়ে চলেছে, তার মধ্য থেকে তার সেই শরীরকে রক্ষা করো। যারা এই মারণ যুদ্ধে উন্মত্ত হয়ে উঠেছে, তাদের মধ্যে হেক্টর হয়ে উঠেছে অপ্রতিরোধ্য, দুর্বার, দুরন্ত। হেক্টর প্যাট্রোক্লাসের মাথা কেটে নিয়ে প্রাচীরের উপর সাজিয়ে রাখার জন্য যুদ্ধ করতে এসেছে। সুতরাং আর অধিক বিলম্ব করো না, তাহলে তাঁর দেহটি ট্রয়ের কুকুরদের ভক্ষে পরিণত হবে। তাঁর নিহত শরীর যদি হেক্টরের ক্রোধের শিকার হয়, তাহলে তোমার পক্ষে তা হবে চূড়ান্ত লজ্জা ও কলঙ্কের বিষয়। কোটেশন শেষ। অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু, আইরিস, তুমি আমাকে বলো, স্বর্গবাসী কোন দেবতা বা দেবী তোমাকে আমার কাছে পাঠিয়েছেন? কোটেশন শেষ। আইরিস উত্তরে বললেন, কোটেশন শুরু, দেবরাজ জোভ পত্নী দেবরাজ্ঞী জুনো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, কিন্তু স্যাটার্ন পুত্র আমার এখানে আসার সংবাদ সম্বন্ধে আদৌ অবহিত নন। কোটেশন শেষ। অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু, আমি কেমন করে যুদ্ধ করতে যাব? ওরা আমার বর্ম অধিকার করে নিয়েছে। আমার মা দেবী থেটিস ফিরে না আসা পর্যন্ত আমাকে যুদ্ধে যেতে নিষেধ করেছেন। পেজ নাম্বার 255। কারণ তিনি আমাকে কথা দিয়েছেন তিনি আমার জন্য ভালক্যানের কাছ থেকে অক্ষয় ও দুর্ভেদ্য বর্ম নিয়ে আসবেন। আমি একমাত্র টেলামন পুত্র অ্যাজাক্সের ঢাল ছাড়া অন্য কোনো মর্তবাসী মানুষের অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারি না। অ্যাজাক্স নিশ্চয়ই এখন সৈন্যব্যূহের পুরোভাগে অবস্থান করে প্যাট্রোক্লাসের শরীর ঘিরে বর্ষা সঞ্চালন করে শত্রু সৈন্যদের বিতাড়িত করার চেষ্টা করছেন। কোটেশন শেষ। আইরিস বললেন, কোটেশন শুরু, আমরা জানি তোমার বর্ম হেক্টর অধিকার করে সেই বর্ম পরিধান করেছে, কিন্তু তোমাকে এই মুহূর্তে
পরীক্ষা পার্শ্বে গিয়ে উপস্থিত হতে হবে এবং ট্রয় সৈন্যরা তোমাকে দেখে যুদ্ধ থেকে বিরত হবে। কোটেশন শেষ। আইরিস তাকে একথা বলে সেখান থেকে বিদায় নিলেন। জোভের প্রিয়পাত্র অ্যাকিলিস যুদ্ধ সাজে সজ্জিত হওয়ার জন্য উঠে দাঁড়ালেন। দেবী মিনার্ভা তার দণ্ডটি অ্যাকিলিসের স্কন্ধদেশে স্থাপন করলেন এবং তার মস্তকের চতুর্দিকে রচনা করলেন এক জ্যোতির্পূর্ণ আলোকবৃত্ত। অ্যাকিলিস কিন্তু সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করলেন না, কারণ তার মাতা দেবী থেটিস তাঁর উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সে কথা তিনি বিস্মৃত হননি। সেখানে দাঁড়িয়ে একবার উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন অ্যাকিলিস। দেবী মিনার্ভাও বহু দূর থেকে অ্যাকিলিসের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আরও উচ্চতর কণ্ঠে চিৎকার করে উঠলেন। উভয়ের মিলিত কণ্ঠস্বরে যে ভয়ঙ্কর শব্দ সৃষ্টি হল তা শুনে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল ট্রয় বাহিনীর মধ্যে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে রথের অশ্ব সকল বিপরীত দিকে তাদের গতি পরিবর্তন করে পালাতে শুরু করল দিশাহারা হয়ে। আর পেলেউস পুত্রের মাথার চারিদিকে প্রজ্বলিত অগ্নিশিখার মতো বৃত্তাকার জ্যোতিপুঞ্জ দেখে ট্রয় সৈন্যরা ভীষণ ভয়ে স্তম্ভিত হয়ে গেল। পরীক্ষা পার্শ্বে দাঁড়িয়ে 3 বার তিনি ভয়ঙ্কর শব্দে হুঙ্কার দিলেন, আর সেই শব্দ শুনে 3 বারই ট্রয় সৈন্য ও তাদের মিত্রশক্তির সৈন্যরা বিভ্রান্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। ট্রয় পক্ষের 12 জন সাহসী যোদ্ধা বিভ্রান্ত হয়ে তাদের নিজেদের রথের চাকার নিচে পড়ে গিয়ে তাদের নিজেদের বর্ষায় বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করল। অ্যাকিয়ানরা এরপর মহা উল্লাসে প্যাট্রোক্লাসের মৃতদেহটিকে নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রের সীমানার বাইরে নিয়ে গিয়ে একটি শবাধারের উপর স্থাপন করল। তার দেহ ঘিরে তার সহযোদ্ধারা শোকে নির্বাক মুহ্যমান হয়ে রইল। অ্যাকিলিস তার প্রিয়তম বন্ধু ও সহকর্মীকে মৃত অবস্থায় ওইভাবে শায়িত দেখে অশ্রু রোধ করতে পারলেন না। তিনি সমস্ত লজ্জা ও সংকোচ ভুলে গিয়ে বিলাপ করে কাঁদতে লাগলেন। তিনি তাকে রথাশ্ব নিয়ে যুদ্ধে পাঠিয়েছিলেন, কিন্তু ফিরে এলো শুধু তার নিহত শরীর, যাকে তিনি স্বাগত জানাতে ব্যর্থ হলেন। এরপর জুনোর নির্দেশে ওসিয়ানাসের সাগর জলে যখন সূর্য ডুবে গেল, তখন সমস্ত প্রকৃতির বুকে নেমে এলো ঘন অন্ধকার। তখন অ্যাকিয়ান বীরেরা সমস্ত দিনের যুদ্ধের ক্লান্তি ও কঠোরতা থেকে অব্যাহতি লাভ করল। এদিকে ট্রয় সৈন্যরাও যুদ্ধ থেকে ফিরে এসে নৈশাহার প্রস্তুত হওয়ার পূর্বে একটি আলোচনা সভায় সম্মিলিত হল। তারা সকলেই যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। কেউই বসতে সাহস পেল না, কারণ বহুদিন যুদ্ধ থেকে বিরত থাকার পর অ্যাকিলিস পুনরায় যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। প্যান্টাহাউস পুত্র পলিডামাস প্রথমে কথা বললেন। এই পলিডামাস ছিলেন প্রকৃতপক্ষে একজন, পেজ নাম্বার 256, জ্ঞানী ও যুক্তিবাদী মানুষ। তাদের মধ্যে একমাত্র তিনি অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করতেন। তাছাড়া ভূত ভবিষ্যৎ সম্বন্ধে তাঁর দৃষ্টি ছিল সুস্পষ্ট ও পরিচ্ছন্ন। তিনি ছিলেন হেক্টরের সহকর্মী ও প্রিয় বন্ধু। হেক্টর ও পলিডামাস দুজনেই একই রাত্রিতে জন্মগ্রহণ করেন। সুতরাং পলিডামাস পরম আন্তরিকতা ও শুভেচ্ছার সঙ্গে ট্রয় সৈন্যদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য রাখলেন। তিনি বললেন, কোটেশন শুরু, হে সম্মানিত বন্ধুগণ, তোমরা আমার অনুরোধ রক্ষা করবে কিনা জানি না, তবে তোমাদের বলছি, প্রভাতকালের জন্য তোমাদের এই জাহাজ স্পর্শে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোমরা এই মুহূর্তে নগর অভ্যন্তরে চলে যাও। রাজা আগামেমননের সঙ্গে যতদিন বিরোধিতা বা শত্রুতা ছিল, অ্যাকিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করা খুব কঠিন ছিল না। আমরা আর্গিভস রণতরীগুলো অধিকার করার উদ্দেশ্যে ও আশায় তাদের জাহাজের পাশে শিবির স্থাপন করেছিলাম, কিন্তু এখন আমি পেলেউস পুত্রের ভয়ে ভীত হয়ে উঠেছি।
যে রণক্ষেত্রে এতদিন ধরে সমপরাক্রমে অ্যাকিয়ান ও ট্রয় সৈন্যরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, কিন্তু অ্যাকিলিস এত সাহসী ও শক্তিমান যে সে আমাদের সকলের বীরত্ব ও পরাক্রমকে অতিক্রম করে এমন ভয়ঙ্করভাবে যুদ্ধ করবে যে তার পদক্ষেপে সেই রণক্ষেত্রের সমস্ত মাটি প্রকম্পিত হয়ে উঠবে। সে আমাদের নগর ধ্বংস করে তার সমস্ত ধনসম্পদ লুণ্ঠন করবে ও আমাদের নারীদের হরণ করবে। সুতরাং আমি যা বলছি সেই অনুযায়ী কাজ করো। চলো আমরা এই মুহূর্তে রণক্ষেত্র থেকে পশ্চাদপসরণ করি। রাত্রির অন্ধকার নেমে এলে সে আর যুদ্ধ করবে না, কিন্তু যখন সে আগামীকাল প্রভাতে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে শিবিরের বাইরে এসে আমাদের দেখতে পাবে, তখন আমরা তার বীরত্বের পরিচয় পাব। তার হিংস্র আক্রমণে ট্রয় সৈন্যরা কুকুর ও শকুনদের খাদ্যে পরিণত হবে। একমাত্র তারাই ভাগ্যবান বলে গণ্য হবে যারা নগর অভ্যন্তরে পলায়ন করে আত্মরক্ষা করতে পারবে। হয়তো আমি এ সমস্ত কিছু জানার বা দেখার জন্য বেঁচে থাকব না, তবে আমার কথা মতো কাজ করলে রাত্রিকালে পরামর্শ সভার ব্যবস্থা করে সমস্ত বিষয়টি পর্যালোচনা করে দেখার বা ভেবে দেখার অবকাশ পাবে। আর নগরের তোরণদ্বার যদি রুদ্ধ করে দেওয়া যায়, তাহলে নগর অভ্যন্তরে প্রবেশ করা কারও পক্ষে সম্ভব হবে না। আমাদের নগর সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সকাল হলে আমরা রণসজ্জায় সজ্জিত হয়ে নগর প্রাচীরের উপর প্রস্তুত হয়ে দাঁড়াতে পারি। আর সে যখন আমাদের আক্রমণ করার জন্য জাহাজ থেকে ছুটে আসবে, আমাদের সেখানে দেখে হতাশ হয়ে আক্ষেপ করবে। সে তখন আমাদের নগর অভ্যন্তরে প্রবেশের জন্য বৃথা চেষ্টা করে কিছুক্ষণ প্রাচীরের বাইরে তার রথাশ্বকে ইতস্তত চালনা করবে, এবং যখন সেখানে প্রবেশগম্য হবে না বলে মনে করবে, তখন হতাশ ও ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করবে তার জাহাজে। তার পক্ষে আমাদের নগর আক্রমণ ও ধ্বংস করা কখনোই সম্ভব হবে না। তার পূর্বে সে শৃগাল কুকুরের খাদ্যে পরিণত হবে। কোটেশন শেষ। হেক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, কোটেশন শুরু, পলিডামাস, তুমি যে আমাদের নগর অভ্যন্তরে প্রবেশ করে আত্মগোপন করার পরামর্শ দিচ্ছ, তা আমার মনঃপূত হচ্ছে না। নিজেকে সুরক্ষিত করার জন্য সেখানে এতদিন অবস্থান করেও কি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি? প্রাচীনকালে রাজা প্রায়ামের এই নগরী সর্বোৎকৃষ্ট মানের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ইত্যাদি প্রভূত সম্পদ ও ঐশ্বর্যের জন্য সুপ্রসিদ্ধ ছিল, কিন্তু দেবরাজ জোভের অভিশাপে তার অধিকাংশই বিক্রি হয়ে যায় ফ্রিজিয়া ও মানিয়া রাজ্যের কাছে। কিন্তু এখন স্যাটার্ন পুত্র অ্যাকিয়ান সৈন্যদের, পেজ নাম্বার 257, তাদের জাহাজে বিতাড়িত করে আমাদের জয় গৌরব অর্জনের সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমার সৈন্যদের একইভাবে নির্বোধের জ্ঞানের দ্বারা প্রভাবিত করো না। তোমার কথা কেউ শুনবে না, বা সাহায্যকারী হিসেবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। সুতরাং তোমরা সকলে আমার নির্দেশ অনুযায়ী কাজ করো। এখন তোমরা সকলে নৈশাহার সমাপ্ত করে সমস্ত রাত্রিব্যাপী কঠোর প্রহরায় নিযুক্ত থাকো। কোনো ট্রয় সৈন্য যদি নিজের কর্তব্যে শৈথিল্য প্রকাশ করে, তাহলে তাকে সেনাদল থেকে বহিষ্কার করা হবে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হব। আমি নিশ্চিত যে অ্যাকিলিস আর্গিভস সৈন্যদের রক্ষা করার জন্য যুদ্ধে অবতীর্ণ হবে। আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। হয় তাতে আমি জয়লাভ করব, অথবা পরাজয় বরণ করে নেব। রণদেবতা সকলের ক্ষেত্রে সমান বিচারের ব্যবস্থা করেন। হত্যাকারীকেও একদিন হত হতে হয়। কোটেশন শেষ। হেক্টরের কথা শুনে ট্রয় সৈন্যরা নির্বোধের মতো হর্ষোল্লাস প্রকাশ করে তার কথা সমর্থন করল, কারণ পাল্লাস মিনার্ভা সেই সময়ের জন্য তাদের বুদ্ধিভ্রংশ ঘটিয়ে দিলেন। তারা কেউই পলিডামাসের কথায় কর্ণপাত করল না, কিন্তু হেক্টরের
অমঙ্গলজনক নির্দেশ পালনে তৎপর হয়ে তারা নৈশাহার সমাপ্ত করল। ইতিমধ্যে অ্যাকিয়ান সৈন্যরা সারা রাত্রি ধরে প্যাট্রোক্লাসের মৃতদেহকে ঘিরে শোক বিলাপ করতে লাগল, আর তার প্রধান ভূমিকায় রইলেন পেলেউস পুত্র অ্যাকিলিস। তিনি বারবার গভীর নিঃশ্বাস ফেলতে ফেলতে অশ্রুরুদ্ধ স্বরে মির্মিডনদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কোটেশন শুরু, হায় হায়, বৃথাই আমি মেনেতিয়াসের উৎসাহ ও আনন্দ বর্ধন করেছিলাম। তাকে বলেছিলাম যে ইলিয়াম নগরী ধ্বংস করে সমস্ত লুণ্ঠিত সম্পদের প্রাপ্য অংশ যখন সে লাভ করবে, তারপরেই আমি তাকে ওপেইসে ফিরিয়ে আনব। কিন্তু জোভ সকল মানুষের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে সফল করেন না। ট্রয়ের এই একই মাটি আমাদের উভয়ের রক্তে রাঙা হয়ে উঠবে, কারণ বৃদ্ধ রাজা পেলিউস আমাকে কখনোই তার আবাস গৃহে অভ্যর্থনা জানাবেন না, বা দেবী থেটিসের গৃহে আমার প্রবেশ তার কাছে বাঞ্ছনীয় হবে বলে বোধ হয় না। এখানকার মাটিতেই আমি চিরকালের জন্য সমাধিস্থ থাকব। বন্ধু প্যাট্রোক্লাস, জেনে রেখো, তোমার পরেই আমার সময় ঘনিয়ে এসেছে। তবু যতক্ষণ পর্যন্ত তোমার হত্যাকারী হেক্টরের কাটা মুণ্ড ও বর্ম আমি এখানে না নিয়ে আসতে পারব, ততক্ষণ পর্যন্ত তোমার নিহত শরীর সমাধিস্থ করব না। আমি তোমার মৃতদেহের সামনে বসে এই শপথ করছি যে তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ট্রয়বীরদের 12 জন সাহসী বীর পুত্রের মুণ্ডচ্ছেদ করব। যতক্ষণ পর্যন্ত আমি সেই কাজে সফল হতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত শরীর জাহাজ পার্শ্বস্থ শিবিরে শায়িত থাকবে, এবং তোমার নিহত শরীর ঘিরে নগর লুণ্ঠনের সময় যে সমস্ত সুন্দরী নারীকে বন্দি করে এনেছিলাম, তারা ভয়ঙ্কর শোকে আকুল কান্নায় ভেঙে পড়ে বিলাপ করতে থাকবে। কোটেশন শেষ। এরপর অ্যাকিলিসের আদেশ অনুসারে তার অনুচরেরা একটি বড় পাত্রে জল গরম করে প্যাট্রোক্লাসের শরীরের সমস্ত ক্ষতস্থানের জমাট বাঁধা রক্ত ধুয়ে পরিষ্কার করে দিল। তারপরে একটি লিলেন বস্ত্রে তার আপাদ মস্তক আবৃত করে তার উপরে চাপিয়ে দিল শ্বেত বর্ণের উষ্ণ ও মসৃণ একটি কোমল বস্ত্রখণ্ড। পেজ নাম্বার 258। এরপর দেবরাজ জোভ জুনোকে বললেন, কোটেশন শুরু, রানী জুনো, শেষ পর্যন্ত তাহলে তোমার অভিপ্রায় পূর্ণ হল। অ্যাকিলিসের ক্রোধকে শেষ পর্যন্ত জাগ্রত করতে পেরেছ। তোমার এই কার্যকলাপ থেকে যে কেউ নিশ্চিত হয়ে যাবে যে অ্যাকিয়ানরা তোমার নিজেরই শরীরের অংশ এবং তোমার রক্তমাংসের অংশ ছাড়া আর কিছুই নয়। কোটেশন শেষ। জুনো উত্তরে বললেন, কোটেশন শুরু, ভয়ঙ্কর স্যাটান পুত্র, তুমি একথা কেন বলছো? একজন মর্তমানব আমাদের থেকে কম বিজ্ঞ, কম শক্তিশালী হলেও তার কি অন্য একজন মানুষের জন্য কিছুই করার অধিকার নেই? বংশ পরম্পরা অনুযায়ী আমি স্বর্গলোকের শ্রেষ্ঠা দেবী এবং স্বর্গাধিপতি দেবরাজ জোভের পত্নী। আমি যদি ট্রয়বাসীদের উপর ক্রুদ্ধ হই, তাহলে আমি কি তাদের ক্ষতিসাধন বা অমঙ্গল বিধান করতে পারি না? কোটেশন শেষ। তাঁরা যখন এইভাবে বাক্যালাপ করছিলেন, সেই সময় দেবী থেটিস ভালক্যানের আবাসগৃহে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি তাকে 20টি স্বয়ংক্রিয় স্বর্ণরথ নির্মাণে নিযুক্ত দেখলেন। সেই রথগুলো বিশেষ বৈশিষ্ট্যে সমৃদ্ধ। সেগুলো অশ্ব ছাড়াই স্বর্গলোকের মধ্যে এক দেবসভা থেকে অন্য একটি দেবসভায় গমনাগমন করতে সক্ষম। থেটিস প্রথমে খঞ্জ দেবতা ভালক্যানের পত্নী চ্যারিসের কক্ষে গিয়ে উপনীত হলেন। চ্যারিস তাকে দেখতে পেয়েই তার কাছে ছুটে এসে তার হাত দুটো তার নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, কোটেশন শুরু, আমাদের গৃহে কেন আপনার আগমন ঘটেছে তা বুঝতে পারছি না। আপনি তো আমাদের এখানে খুব একটা বেশি আসেন না। বলুন দেবী, আপনার জন্য কি করতে পারি?
আমার পক্ষে সম্ভব হলে আমি তা অবশ্যই সাধ্যমতো করব। এখন আপনি ভিতরে এসে আসন গ্রহণ করুন। আমি আপনার আহার ও পানীয়ের ব্যবস্থা করছি। কোটেশন শেষ। চ্যারিস থেটিসকে আপ্যায়ন করে কক্ষ অভ্যন্তরে নিয়ে গেলেন এবং রৌপ্যখচিত সুন্দর একটি আসনে বসার জন্য অনুরোধ করলেন। থেটিস সেই আসনে উপবেশন করলে চ্যারিস ভালক্যানকে ডেকে বললেন, কোটেশন শুরু, ভালক্যান, এখানে আসুন, দেবী থেটিস আপনার সাক্ষাৎ প্রার্থী। কোটেশন শেষ। খঞ্জ দেবতা ভালক্যান বললেন, কোটেশন শুরু, দেবী থেটিস আমার কাছে বিশেষ সম্মান ও শ্রদ্ধার পাত্রী, কারণ আমি এক অজ্ঞাত অভিশাপে যখন খঞ্জ হয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার মাতা আমাকে স্বর্গলোক থেকে ধরা পৃষ্ঠে নিক্ষেপ করেন। তখন দেবী থেটিস আমাকে আপন পুত্র স্নেহে আমার সেবা করে আমাকে পতনজনিত যন্ত্রণা থেকে মুক্তি দেন। সে সময়ে সমুদ্র দেবতা ওসিনিয়াস কন্যা ইরিনোম ও দেবী থেটিস যদি আমার উপযুক্ত চিকিৎসা ও শুশ্রূষার ব্যবস্থা না করতেন, তাহলে অবশ্যই মৃত্যু দেবতা আমাকে হরণ করে নিয়ে যেতেন। যে থেটিস আমার প্রাণ রক্ষা করেছিলেন, তিনি আজ আমার কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছেন। সুতরাং উপযুক্ত সম্মান ও মর্যাদার সঙ্গে তাকে অভ্যর্থনা ও আপ্যায়ন করতে হবে। কোটেশন শেষ। এই কথা বলে তার সমস্ত যন্ত্রপাতি তিনি একটি রৌপ্য নির্মিত সিন্দুকের মধ্যে প্রবেশ করালেন। তারপর নেহাই থেকে উঠে এসে তার হাত, মুখ ও তার রোমশ বুক ও ঘাড় ভালো করে ধুয়ে পোশাক পরলেন। তারপর দরজার কাছে এলেন। দরজার কাছেই তার স্বহস্তে নির্মিত, বুদ্ধি ও চেতনা সম্পন্ন, সত্যিকারের মানবীর মতো সুবর্ণ নির্মিত এক দাসী ছিল। সেই দাসী তাকে দেবী থেটিসের কাছে নিয়ে এলো। ভালক্যান সেই কক্ষে এসে দেবী থেটিসের সম্মুখে রক্ষিত একটি সুদৃশ্য আসনে উপবেশন করলেন এবং তার একখানি হাত নিজের হাতের মধ্যে, পেজ নাম্বার 259, নিয়ে পরম কৃতজ্ঞতা ও প্রীতির সঙ্গে বললেন, কোটেশন শুরু, কি কারণে আমার আলয়ে আপনার আগমন ঘটেছে তা আমি জানি না, তবে যে কারণেই হোক না কেন, আমার পক্ষে সম্ভব হলে আমি তা অবশ্যই আপনার জন্য সম্পন্ন করব। কোটেশন শেষ। ক্রন্দনরত থেটিস তখন বললেন, কোটেশন শুরু, ভালক্যান, এই অলিম্পাসে কি আর এমন কোনো দেবী আছেন যাকে স্যাটার্ন পুত্র আমার মতো দুঃখ যন্ত্রণায় জর্জরিত করেছেন? সমুদ্র দেবীর মধ্যে একমাত্র আমাকেই একজন মর্তবাসী মরণশীল মানুষের সঙ্গে বিবাহ দিয়েছেন, আর তিনি হলেন ইয়াকাস পুত্র পেলেউস। আমার শত অনিচ্ছা সত্ত্বেও আমি তার অঙ্কশায়িনী হয়েছিলাম। তিনি এখন বার্ধক্য জর্জরিত হয়ে তাঁর আবাসে বসবাস করছেন। তাছাড়া দেবরাজ জোভের ইচ্ছাকে মর্যাদা দিতে আমি এক পুত্র সন্তানের জন্ম দিই। সে সকল বীরের মধ্যে বীর শ্রেষ্ঠ। তাকে আমি একটি সতেজ চারাগাছের মতো লালন পালন করে বড় করে তুলি এবং তাকে ট্রয়বাসীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বহু রণতরী সহ ইলিয়ামে পাঠাই। কিন্তু পেলেউসের বাসভবনে আমি তাকে কখনোই অভ্যর্থনা করে নিয়ে যেতে পারব না। যতদিন সে ধরিত্রীর এই সূর্যালোক দেখতে পাবে, ততদিন তাকে অশেষ দুঃখ যন্ত্রণা সহ্য করে যেতে হবে। আমি তার সান্নিধ্যে সর্বদা বসবাস করলেও আমি তাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারব না। অ্যাকিয়ানরা যে সুন্দরীকে অ্যাকিলিসের হাতে উপহার স্বরূপ অর্পণ করেছিল, রাজা আগামেমনন তার রাজকীয় মর্যাদার অহংকারে অ্যাকিলিসকে তার হাতে প্রত্যর্পণ করতে বাধ্য করেছে এবং সেই নারীর জন্য নিজেকে দিনের পর দিন সে তিল তিল করে ক্ষয় করে চলেছে। যা হোক, ট্রয় সৈন্যরা যখন অ্যাকিয়ান জাহাজগুলোতে
অগ্নিসংযোগ করার জন্য তৎপর হয়ে ওঠে, তখন আর্গিভস রাজারা তাকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য অনুরোধ করে। সে তাদের অনুরোধ উপেক্ষা না করে নিজে যুদ্ধে না গিয়ে তার প্রাণতুল্য বন্ধু ও সহকর্মী প্যাট্রোক্লাসকে ট্রয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠায়। এরপর স্কিয়ান তোরণদ্বারের কাছে উভয় পক্ষ তুমুল যুদ্ধ শুরু করলে ট্রয় সৈন্যদের এই যুদ্ধে সে পর্যুদস্ত করে এবং সেই সময়ে সে ট্রয় নগরী অধিকার করে নিতে পারত যদি না ধনুর্ধারী দেব অ্যাপোলো হেক্টরকে জয়গৌরব দান করতেন এবং তার শক্তিতে শক্তিমান হয়ে হেক্টর মহাবীর প্যাট্রোক্লাসকে হত্যা না করত। প্যাট্রোক্লাস অবশ্য তার নিহত হওয়ার পূর্ব সময় পর্যন্ত ট্রয়পক্ষীয় বহু বীর যোদ্ধাকে হত্যা করে ও তাদের প্রভূত ক্ষতি সাধন করে। সেই জন্য আমি নতজানু হয়ে তোমার কাছে বিনীত প্রার্থনা করছি, তুমি আমার পুত্রের জন্য একটি অভেদ্য ঢাল ও একটি অক্ষয় বর্ম প্রস্তুত করে দাও। প্যাট্রোক্লাস আমার পুত্র অ্যাকিলিসের যে বর্মটি পরিধান করে যুদ্ধে যায় তার সেই বর্মটি হেক্টর অধিকার করে নিজের অঙ্গে ধারণ করেছে। প্যাট্রোক্লাসের মৃত্যুতে এবং তাকে হারানোর দুঃখে কাতর হয়ে সে এখন ভূমিশয্যায় শয়ন করে করুণ স্বরে বিলাপ ও আর্তনাদ করে চলেছে। কোটেশন শেষ। ভালক্যান প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, দুঃখিত হবেন না। নিজের শান্ত চিত্তকে আর অস্থির করে তুলে বিচলিত বিভ্রান্ত হয়ে পড়বেন না, আর এ বিষয়ে আদৌ উদ্বিগ্ন হবেন না। আমার শিল্পীর হাত দিয়ে এমন এক প্রস্থ ঢাল ও বর্ম নির্মাণ করে দেব যা মর্তের কোনো মানুষের ইতিপূর্বে কখনো দেখার সৌভাগ্য হয়নি। সেই ঢাল ও বর্ম দেখে তারা বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাবে। হায় হায়, আপনার পুত্রের মহাসময় উপস্থিত হলে তাকে যদি সেই মৃত্যু সময়ের হাত থেকে অন্য গুপ্ত স্থানে লুকিয়ে রাখতে পারতাম, যেখানে মৃত্যু প্রবেশ করতে ভয় পায়। কোটেশন শেষ। পেজ নাম্বার 260। এই কথা বলে ভালক্যান যেখানে তার ভস্ত্রা ব্র্যাকেটে হাপড় স্থাপন করা আছে সেখানে চলে গেলেন। তিনি একসঙ্গে 20টি ভস্ত্রাকে সঞ্চালিত করতে লাগলেন। তার ফলে যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল তাতে স্বর্ণ ও রৌপ্য সহ প্রয়োজনীয় তামা ও টিন ঢেলে দিলেন। এবার এক হাতে ভস্ত্রা সঞ্চালন করতে লাগলেন, অন্য হাতের সাহায্যে হাতুড়ি পেটাতে লাগলেন। তিনি প্রথমে একটি বৃহৎ ও সুন্দর ঢাল তৈরি করলেন। তার উপরে খোদিত করে দিলেন পৃথিবী, স্বর্গ ও সমুদ্রের প্রতিরূপ। খোদাই করলেন সূর্য, চন্দ্র ও গ্রহ নক্ষত্র। এছাড়া এই ঢালের উপর খোদাই করে দিলেন কয়েকটি মনোরম দৃশ্য, রাজসভা, বিবাহ উৎসব, বিশাল প্রান্তর, মাঠে মাঠে পাকা ফসল ইত্যাদির ছবি। এই ঢালটি ছাড়া তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বক্ষ আবরণী, যা প্রজ্বলিত অগ্নিশিখার মতো উজ্জ্বল আভা বিকীর্ণ করতে লাগল। এরপর তিনি তৈরি করলেন ভ্রু পর্যন্ত বিস্তৃত একটি শিরস্ত্রাণ। সেটা ছিল অপূর্ব সুন্দর কারুকার্য শোভিত। শিরস্ত্রাণের শীর্ষদেশে যুক্ত করে দিলেন সুবর্ণ নির্মিত একটি সুদৃশ্য পালক। অবশেষে খঞ্জদেবতা ঢাল, বক্ষ আবরণী ও শিরস্ত্রাণ তৈরি করে থেটিসকে তার পুত্রের জন্য সেগুলো দান করলেন। এরপর থেটিস ভালক্যানকে তার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভালক্যান ও তার পত্নী চ্যারিসের কাছ থেকে বিদায় নিয়ে বাজ পাখির মতো উড়ে চললেন অলিম্পাস পর্বত শিখর হতে। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে info.fsdju
@gmail.com।